ভৌতিক ম্যাগনিফাইং গ্লাস সম্পর্কে শুনেছেন? 27 ডিসেম্বর নিউ ইয়ার ইভে আমরা 6 জন বন্ধু মিলে সকাল 6:30 ডাবলিন থেকে কিলকেনির উদ্দেশ্যে রওনা হই। প্রায় 1.5 ঘন্টার জার্নি শেষে আমরা পৌঁছে যাই কিলকেনি। আমার চোখ পড়ল পুরনো কাঠের তৈরি একটা দোতলা বাড়ির দিকে, যার নিচে একটা অ্যান্টিকের দোকান আছে। ঢুকতেই চোখ আটকে গেল 80 ঊর্ধ্ব এক বৃদ্ধের দিকে, যার মাথায় একটা এসকট ক্যাপ, নাকের ডগায় ভারী মেটাল ফ্রেমের চশমা। লোকটি মন্ত্রমুগ্ধের মতো খবরের কাগজে চোখ বোলাচ্ছিল। হঠাৎ চোখ পড়ল কাঁচের বাক্সে রাখা একটা ম্যাগনিফাইং গ্লাসের দিকে। বৃদ্ধ দোকানদারের কাছে বাক্সটি নিয়ে যেতেই তিনি বললেন, এটা তো ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন একটা ম্যাগনিফাইং গ্লাস, তবে এই ক্ষমতা শুধু মানুষকে কষ্ট দেওয়ার জন্য ব্যবহার করা হয়, তাই এটা সবাই ব্যবহার করতে পারে না। এটা আপনার না নেয়াই ভালো। আমি বললাম, একটু বুঝিয়ে বলবেন? তিনি বুঝিয়ে বললেন। বেরিয়ে এলো ম্যাগনিফাইং গ্লাসের পেছনের এক ভয়ঙ্কর রহস্য। শুনতে চান? চলুন শুরু করা যাক। Booth.com presents Achinpo Haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে, অচিনপুরে বন্ধুর সাথে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। একটা চমৎকার ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি এই ঘটনার নাম দিয়েছেন ভৌতিক ম্যাগনিফাইং গ্লাস। চলুন কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আচ্ছা, গত 15 বছরে তো অনেক ধরনের কাহিনী শ্রোতাদের খাতিরে শুনিয়েছেন অথবা নিজে পড়েছেন। কখনো কি ভৌতিক ম্যাগনিফাইং গ্লাস সম্পর্কে শুনেছেন? আমি নুসরাত, গত 15 বছর যাবৎ আপনার সাথে আছি। আগে ভূত এফএমের ভক্ত ছিলাম, এখন ভূত.com-এর ভক্ত। জীবনে অনেকখানি সময় চলে গেল সেই ক্লাস 4 থেকে আপনার শোষণা। আজ আমি শিক্ষা জীবন শেষের দ্বারপ্রান্তে, তবুও আপনার কণ্ঠে আজও সেই ভূতরে মুগ্ধতা খুঁজে পাই। আজ আমি আপনাকে একটি ভৌতিক ম্যাগনিফাইং গ্লাস সম্পর্কে বলবো, যা খারাপ মানুষদের পরিচয় ফাঁস করে দেয়। কাহিনীটি আমার নয়, আমার বন্ধুর কাছ থেকে নেয়া, যা তার খালার পরিবারের সাথে ঘটেছে। আমার বন্ধু নিজের ও তার পরিবারের নাম প্রকাশে অনিচ্ছুক, তাই ছদ্মনাম ব্যবহার করতে হচ্ছে। আমার বন্ধুর নাম সিয়াম। 2016 সালের গ্রীষ্মের কোনো এক সকাল, মূল সড়ক থেকে একটি গলির খানিকটা ভেতরে একটি 3 তলা বিশিষ্ট বাড়ি অবস্থিত, যা আমার খালাদের নিজস্ব বাড়ি। নীলা আপু আমার খালাতো বোন। তাদের বাসার স্টোর রুমের পুরাতন জিনিসের ভিড়ে কি যেন খুঁজে বেড়াচ্ছেন তিনি। স্টোর রুমটা নিচ তলায় গ্যারেজের সাথেই অবস্থিত। মূলত সে একটি লাগেজ খুঁজছিল, যা সে নিয়ে যাবে সেমিস্টার ব্রেকে ট্যুরে। প্ল্যান ছিল, যদি ভালো একটি মাঝারি সাইজের লাগেজ স্টোর রুমে পাওয়া যায় তাহলে তো ভালোই, নয়তো ট্যুরে যেতে হলে নতুন একটা কিনতে হবে। যাই হোক, পুরো স্টোর রুম তন্ন তন্ন করে খুঁজেও মাঝারি তো দূরের কথা, একটি লাগেজও পাওয়া গেল না। অথচ তার বাবা অর্থাৎ আমার খালু বিদেশ থেকে আসার সময় কম করে হলেও 3-4টি লাগেজ নিয়ে এসেছিল। আমার খালু 7.5 বছর আয়ারল্যান্ডে ছিল চাকরির সূত্রে। চাকরি ভালোই ছিল, তাই খালু চেয়েছিল পরিবার সহ সে দেশে সেটেল করতে, আমার খালা ও খালাতো ভাই বোনদের নিয়ে। কিন্তু খালু ছিল তার পরিবারের বড় সন্তান, তাই বাবা মার প্রতি দায়িত্বের খাতিরে তাকে দেশে চলে আসতে হলো। খালু দেশে এসেছে 2008 সাল, তাই ওনার আনা লাগেজগুলো নতুন না হলেও মোটামুটি ভালোই থাকার কথা ছিল। আপু প্রায় বিরক্ত হয়ে বলে উঠল, সবাইকে সব দিতে হবে, কি বাকি রেখেছো আর আব্বা? আত্মীয়দের সবকিছু দিতে দিতে কি শেষ পর্যন্ত লাগেজগুলোও দিয়ে দিয়েছে কিনা, এটাই ছিল প্রশ্ন। কথাটা বলা মাত্রই স্টোর রুমে থাকা চৌকিটার নিচের দিকে চোখ গেল নীলা আপুর। ঠিক যেমনটি চেয়েছিল, মাঝারি আকারের হালকা অলিভ রঙের একটি সুটকেস। মুহূর্তেই তার মুখটি খুশিতে ভরে গেল। তৎক্ষণাৎ সে টেনে লাগেজটি বের করলো। লাগেজটির কোনো প্রকার লক ছিল না, তাই আপু চেইন খুলে ভেতরে দেখতে লাগলো কি কি আছে। প্রথমে চোখ পড়লো কিছু পুরনো ছবির অ্যালবামের ওপর, 2-3টে বেশ দামি বিদেশি পানির বোতল,
কিছু ম্যাগাজিন, কিছু শার্ট, 2-3টা ক্যামেরা। খালু বেশ শৌখিন মানুষ ছিলেন। উনি অনেক অ্যান্টিক জিনিস কালেক্ট করতেন। এসব জিনিস বের করে একপাশে রাখতে রাখতে আপুর সামনে একটি বাক্স এসে পড়ল। কাঠের ছোট একটি বাক্স, খানিকটা কারুকার্যকর। আপু জিনিসটা দেখে কৌতূহলী হয়ে উঠল। তাই সে ঠিক করলো খুলে দেখবে এটাতে কি আছে। বাক্সটি প্রথমে খোলা যাচ্ছিল না। অনেক কষ্ট করার পর সেটা খুলে গেল। বাক্সটি খোলার সাথে সাথেই ভেতরের সকল জিনিস ছিটকে পড়ে গেল। ছিটকে পড়া জিনিসগুলোর মধ্যে অনেক কিছু থাকলেও যে জিনিসটি তার নজর কাড়ল তা হলো হাতলে কারুকার্য করা একটি পিতলের ম্যাগনিফাইং গ্লাস। অনেকটা মধ্যযুগীয় ডিজাইনের কারুকার্য করা। পুরাতন হলেও মরচে পড়েনি তার সৌন্দর্যে। ইতোমধ্যে আপুর বাবা অর্থাৎ আমার খালু আপুর চেঁচামেচি শুনে দোতলা থেকে হাজির হয়েছেন। স্টোর রুমের দরজায় দাঁড়ানো মাত্রই আপুর হাতের দিকে নজর পড়ে খালু। সাথে সাথেই খালু চিৎকার করে বলে উঠল, এখনই ওটা ফেলে দাও, ওটা ব্যবহার করা যাবে না, ওটা দিয়ে কোনো কিছু দেখবে না। আপু হঠাৎ চিৎকারের শব্দ শুনে আঁতকে উঠল। বলল, কি হয়েছে বাবা, এমন করছো কেন? আমি তো কিছু করিনি। আমি এসেছিলাম একটা লাগেজ খুঁজতে, তখন এই লাগেজ থেকে এটা পেলাম। তুমি বলবে তো কি হয়েছে। মা, তুমি আমার কথা শোনো, ওটা রেখে দাও, আমার কাছে আসো, দাও ওটা আমাকে দাও। আর এই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কোনো কিছু দেখবে না। এটা শয়তানের সাথে যোগাযোগের মাধ্যম। কেন যে এটা এখনো আমার কাছে রয়ে গেল আমি বুঝলাম না। এটাকে পুড়িয়ে ফেলে দিতে হবে। ঠিক আছে বাবা, দেবে, কিন্তু এটা রহস্য কি? শয়তানের সাথে যোগাযোগের মাধ্যম মানে? আপু ম্যাগনিফাইং গ্লাসটা খালুর হাতে দিতে দিতে প্রশ্নটা করলো। খালু বললেন, তুমি তো দেখেছোই মা যে আমার পুরাতন আর অ্যান্টিক জিনিস সংগ্রহ করার একটা আগ্রহ আছে। ঘোরাফেরা করি, পুরনো জিনিস সংগ্রহ করি। আয়ারল্যান্ডে থাকাকালীন আমি কাজের ফাঁকে অনেক জায়গায় গিয়েছি। পাহাড়ে কত পথ পাড়ি দিয়েছি, ঘুরেছি পাথুরে কত পুরনো কেল্লার বাঁকে, কত ঐতিহাসিক স্থানে গিয়ে অভিজ্ঞতা নিয়েছি। তা ওই ছবির অ্যালবামগুলোই তার প্রমাণ। অনেক জায়গায় গিয়েছি, অনেক কিছু সংগ্রহ করেছি। এর মধ্যে আমার কাজের প্রায় 7 বছর শেষ, বাকি আছে অল্প কিছুদিন। চিন্তা করলাম বড়দিনের ছুটিতে কলিগদের সাথে ঘুরতে যাই। যেই ভাবা সেই কাজ। দ্বাদশ শতাব্দীতে নির্মিত কিলকেনি ক্যাসল প্রায় 600 বছর ধরে অরমন্ডের বাটলার, আর্ল, মার্কুইস এবং ডিউকদের প্রধান আসন ছিল। শক্তিশালী বাটলার পরিবারের অধীনে কিলকেনি একটি সমৃদ্ধ এবং প্রাণবন্ত শহরে পরিণত হয়েছিল। আমাদের 5-6 জন কলিগের একটা গ্রুপ ছিল। আমার কলিগরা আমরা সবাই কম বেশি বন্ধু ছিলাম। আমরা ঠিক করলাম যে এবার ওই ঐতিহ্যবাহী কিলকেনি দুর্গ দেখতে যাব। 27 ডিসেম্বর নিউ ইয়ার ইভে আমরা 6 জন বন্ধু মিলে সকাল 6:30টায় ডাবলিন থেকে কিলকেনির উদ্দেশ্যে রওনা হই। প্রায় 1.5 ঘন্টার জার্নি শেষে আমরা পৌঁছে যাই কিলকেনি। সেখান থেকে বাস যোগে চলে যাই কিলকেনি ক্যাসেল। আমরা সকাল 8:30টায় সেখানে উপস্থিত হই। ক্যাসেলের ওপেনিং টাইম ছিল 9টায়। আমরা আশেপাশের দোকান থেকে নাস্তা সেরে নেই, তারপর কিছু ছবি তুলি। এরপর সময় মতো আমরা ঢুকে যাই ক্যাসেল। সারাদিন ঘোরার শেষে আমরা কাছের কিছু অ্যান্টিক সুভিনির স্টোর ভিজিট করি। প্রায় সব দোকানই পরিপাটি ও নতুন। তবে আমার চোখ পড়ল পুরনো কাঠের তৈরি দোতলা একটি ছোট বাড়ির দিকে, যার নিচে একটি অ্যান্টিকের দোকান আছে। ঢুকতেই চোখে আটকালো 80 ঊর্ধ্ব এক বৃদ্ধ, যার মাথায় এসকট ক্যাপ ও নাকের ডগায় ভারী মেটাল ফ্রেমের চশমা শোভা পাচ্ছিল। লোকটি মন্ত্রমুগ্ধের মতো খবরের কাগজে চোখ বুলাচ্ছিল। আমাদের উপস্থিতি তাকে কোনো কিছুই জানান দিল না। অতঃপর আমি তাকে স্বাগত জানালাম। বৃদ্ধ লোকটির সাথে সাথে উঠে দাঁড়ালো আর আমাকে বলল, কিছু মনে করবেন না, স্নায়ু শক্তি আগের থেকে অনেক বেশি লোপ পেয়েছে বলেই আপনারা এসেছেন, টের পাইনি। কি পছন্দ হয় দেখুন ঘুরে ফিরে। আমিও তাকে আশ্বাস দিয়ে দোকানের ভেতরে ঘুরতে লাগলাম। হঠাৎ চোখ পড়ল কাঁচের বাক্সে রাখা এই ম্যাগনিফাইং গ্লাসটির দিকে। বৃদ্ধ দোকানদারের কাছে বাক্সটি নিয়ে যেতে সে বলে উঠল, এটা তো ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন একটা ম্যাগনিফাইং গ্লাস। তবে এই ক্ষমতা শুধু মানুষকে কষ্ট দেওয়ার জন্য ব্যবহার করা হয়, তাই এটা সবাই ব্যবহার করতে পারে না। এটা আপনার না নেয়াই ভালো। আমি বললাম, একটু বুঝিয়ে বলবেন? দোকানদার বলল, আজ থেকে প্রায় 65 বছর আগের কথা। আমার দাদা তখন এই দোকানটি চালাতেন। তিনি সকাল সকাল সবেমাত্র দোকানটি খুলেছেন, অমনি একজন 55 থেকে 60 বছর বয়সের মহিলা এসে দোকানে ঢুকলো। মহিলার পুরো শরীর কালো গাউনে ঢাকা, মাথায় চোখা একটা লম্বাটে কালো উইচ হ্যাট, নখগুলো বেশ বড় ও চোখা। গায়ের রং অত্যন্ত সাদা কিন্তু ভীষণ ফ্যাকাশে, যেন মর্গ থেকে লাশ উঠে এসেছে। কোটরে চোখ থাকলেও তা কেমন যেন অন্ধকারাচ্ছন্ন, যেন কেমন অশুভ ইঙ্গিত দিচ্ছে সেটা। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, 2 হাতে অনেকগুলো ব্রেসলেট, আর গলায় ঝুলছিল সূর্যাকৃতির বড় লকেট। মোট কথা, প্রথম দেখাতে যে কেউ ভয়ে অজ্ঞান হয়ে যেতে পারে। আয়ারল্যান্ডে সেই প্রাচীন আমল থেকেই ডাকিনী বা জাদু চর্চার প্রচলন আছে, তাই তারা অনেকে এই ধরনের সাজ
পোশাক পরিধান করত, আবার অনেকে ফ্যাশন করেও পড়তো। তাই দাদা ভয় পেলেও নিজেকে সামলে নিল। বলল, বলুন কি সাহায্য করতে পারি। মহিলা কিছু না বলে মিনিট খানিক দোকানের ভেতরে ঘুরে বেড়ালো। তারপর আস্তে করে এই কাঁচের বাক্স সহ ম্যাগনিফাইং গ্লাসটি বের করলো। বলল, এটা বিক্রি করতে চাচ্ছি, দাম কত দেবেন? কোনো কুশলাদি বিনিময় করলো না, শুধু ভয়ঙ্কর একটি গম্ভীর মুখ নিয়ে সেই প্রশ্নটি করলো। দাদা বললেন, আসলে ম্যাডাম, আমরা তো কোনো কাগজ ছাড়া কোনো অ্যান্টিক জিনিস কিনি না। আপনি যদি এটার সম্পর্কে তথ্য সম্বলিত কোনো কাগজ দিতে পারেন তবেই আমরা এটা নেব। মূলত এটা অথেন্টিসিটি চেকের জন্যই ব্যবহার করা হবে, যেন কেউ নকল জিনিস না নিতে পারে। মহিলা বলল, উইচরা কখনো মিথ্যা বলে না, জানেন নিশ্চয়ই। আর জানেন তাদের অভিশাপ কতটা ভয়ানক? আপনি যদি নিতে না চান আমি অনেক কষ্ট পাবো। আমাকে কষ্ট দেবেন? দেবেন আপনি? দাদা মূলত এই অভিশাপের ব্যাপারটাকে বেশ ভয় পেত, তাই তিনি না করতে পারলেন না। বললেন, আচ্ছা ম্যাডাম, কোনো সমস্যা নেই, আমি এটা নেব, তবে এটার পেছনের গল্প অর্থাৎ এটার উৎপত্তি সম্পর্কে জানতে চাচ্ছি। বলতে পারবেন কি? নিশ্চয়ই স্যার, এটা আমার নানি যে জাদু চর্চা করত তার ছিল। সে জাদু চর্চা করত কিন্তু কারো ক্ষতি করত না, বেশিরভাগ সময় একাই সময় কাটিয়ে দিত। কিন্তু গ্রামে একবার এক অজানা রোগ ছড়িয়ে পড়ল আর সবাই আমার নানিকে দোষারোপ করতে লাগল। তারা কেউ একটিবার এসে জিজ্ঞাসা করলো না আমার নানি দোষী ছিল কিনা। আমার নানি গ্রামের শেষ মাথায় একা থাকতেন একটি বাড়িতে। তিনি জানতেন তাকে সবাই দোষী ভাবছে, তাই তিনি সবাইকে মানানোর চেষ্টা করতে লাগলেন। যখন দেখলেন কেউ তার কথা মানছে না, তখন তিনি নিজেকে পুরোপুরি গুটিয়ে ডায়েরিতে সব লিখতে লাগলেন এবং চোখে কম দেখতে পাওয়ায় তিনি এই ম্যাগনিফাইং গ্লাসটি ব্যবহার করতে লাগলেন। আমি আমার মা সহ ডাবলিনে থাকতাম, তাই আমরা এসব জানতাম না, আর নানি আমাদের কখনো জানানো নি। এর কয়দিন পর এক রাতে যখন নানি এসে ডায়েরি লিখছিল, তখন গ্রামবাসীরা তার বাসা ঘিরে ধরল এবং তার কাঠের ঘরটি চারপাশ থেকে আঘাত করতে লাগলো। আতঙ্কিত অবস্থায় আমার নানি বসা থেকে উঠে দাঁড়ালো এবং দাঁড়ানো মাত্রই ঘরের এক অংশ ভেঙে পড়ল এবং গ্রামবাসীরা তাকে টেনে ঘর থেকে বের করতে লাগলো। তখনও তার হাতে এই ম্যাগনিফাইং গ্লাসটি ছিল। একজন সেই গ্লাসটি টেনে নিয়ে গেল এবং বলল, কি এটা দিয়ে জাদু করে আমাদের মেরে ফেলেছিস তাই না? এক এক করে মরছি আমরা, দেখ কিভাবে আগে তোর ম্যাগনিফাইং গ্লাসটি শেষ করি, তারপর তোকে। আমার নানির অনেক প্রিয় একটি জিনিস ছিল এটি, কারণ এটি আমার নানার কাছ থেকে পাওয়া একটা উপহার। নানি অনেক অনুরোধ করলো তারা যেন এই কাজটা না করে, লাভ হলো না, তারা এটা নষ্ট করা শুরু করলো। তখন নানি বললেন, অভিশাপ দিচ্ছি তাদের যারা আমাকে বিনা কারণে ক্ষতি করতে চায়। তোরা সবাই এক একে মরবি, সবাই মরবি, কিন্তু কেউ এই ম্যাগনিফাইং গ্লাসের ক্ষতি করতে পারবি না। যারাই করতে চাইবি তারাই মরবি। তোরা কেউ এটা ব্যবহারও করতে পারবি না। এটা শুধু তারাই ব্যবহার করতে পারবে যারা অন্য দুনিয়ার সাথে যোগাযোগ করার মতো অলৌকিক ক্ষমতা রাখে, তবে শুধু আরেকজনের ক্ষতি করতেই। এরপরেই আমার নানিকে তারা হাত পা বেঁধে আগুনে পুড়িয়ে মারে। আমরা যখন মাসখানেক পর গ্রামে যাই তখন দেখি সব শেষ। ঘরটি পড়ে আছে ভাঙা অবস্থায়, অনাদরে। নানি নেই। কেউ বলতে চাইল না তার কথা, তবে পাশের গ্রামের এক লোক এই হৃদয় বিদারক খবরটি আমাদের জানালো। মনটা একরাশ ঘৃণায় ভরে গেল। তবে গ্রামের মানুষের অবস্থা শুনে বেশ শান্তি লাগলো। 2-3 পাদ্রী যারা অনেক ভালো মানুষ ছিল, তারা এই ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করে এই ইচ্ছা পূরণের জন্য, যেন তাদের উপর আসা বিপদ অন্যদের উপর পতিত হয়। তাদের ইচ্ছা পূরণ হয় ঠিকই, কিন্তু তাদের শেষটা কিভাবে হয়েছিল জানো? তাদের ইচ্ছা পূরণের পর সবাই তারা অন্ধ হয়ে গিয়েছিল এবং 3 দিনের মাথায় চোখ থেকে রক্ত বন্যা হয়ে তাদের সকলের মৃত্যু হয়। আর সেই 2 যারা এটা শেষ করতে চেয়েছিল তাদের পরিণাম হয় আরো ভয়াবহ। সপরিবারে তারা শেষ হয়ে যায় খুব ভয়ানক ভাবে। তাই তো লোকে বলে ডাকিনীদের অভিশাপ নিতে নেই। এটা আমার নানির স্মৃতি, এটা আমি রাখতাম, তবে আমার এক দুরারোগ্য ব্যাধি হয়েছে, বেশি দিন বাঁচবো না। আমি চাই আমার নানির স্মৃতি বেঁচে থাকুক, অন্যায়ের বিরুদ্ধে উজ্জ্বল প্রমাণ হিসেবে। রাখবেন এটা আপনি? আমার দাদা কোনো কথা বাড়ালো না, জুৎসই দাম দিল এবং মহিলা তা নিল না, বলল, স্মৃতির কোনো দাম হয় না। এরপর থেকে এটা এখানেই আছে। অনেকে নিতে চেয়েছে, আমরা তাদের কাহিনী শুনিয়েছি, এরপর তারা আফসোস করেছে বটে, কিন্তু কেউ এটা নেয়নি। আপনিও নেবেন না নিশ্চয়ই, কিন্তু অ্যান্টিক জিনিসের শৌখিনতার কাছে বাস্তবতাকে তুচ্ছ মনে হলো, তাই আমি এটা নিয়ে আসলাম। বাড়ি ফেরার সময় এক বন্ধু দেখতে চাওয়ায় তাকে এটা দেখালাম আর পুরো কাহিনী শোনালাম। হেসে উড়িয়ে দিল, আমিও হাসলাম, কিন্তু কে জানতো তার মনে খারাপ কিছু লুকিয়েছিল। তার কিছুদিন পরেই আমরা খবর পাই ওর দৃষ্টিশক্তি চলে গেছে। আমরা যখন যাই তাকে দেখতে, তখন সে আমাদের কাছে কান্না করে বলতে লাগলো, আমাকে মাফ করে দিস তোরা, আমি আসলে ওই ম্যাগনিফাইং গ্লাসটা পরীক্ষা করার জন্য একটা জঘন্য ইচ্ছা পোষণ করেছিলাম। আমার ইচ্ছা পূরণ হয়েছে ঠিকই, কিন্তু আজ আমি অন্ধ, যার জন্য এই খারাপটা চেয়েছি সে মারা গেছে।
আমাকে চার্চে নিয়ে যা, আমি আমার কাজের জন্য অনুতপ্ত। আমরা তাকে নিয়ে গেলাম চার্চে। তার 2 দিন পর আমার বস আমার বন্ধুর স্ত্রীর কাছ থেকে খবর পায় যে সে মারা গেছে। ঠিক আগের ওই পাদ্রীদের মতোই আমি ম্যাগনিফাইং গ্লাসটি আমার কাছে রেখে দিলাম, কারণ আমি জানি আমি কারো খারাপ চাইবো না। আমার বিশ্বাস আছে দেশে এসে তোমার আম্মুকে এটা দেখাই এবং বলি এটার সম্পর্কে। ও অনেক ভয় পেয়ে যায়, বলে অন্য কাউকে দিয়ে দিতে, কিন্তু আমি মানা করি। এরপর ওর এক বান্ধবী বাসায় আসলে ওর চোখ পড়ে এটার ওপরে। তখন তোমার আম্মু ওকে সবকিছু বলে, হেসে উড়িয়ে দেয়, এরপর চলে যায়। ওই দিন রাতেই আমাদের বাসায় চোর আসে আর তোমার আম্মুর 60 ভরির মতো স্বর্ণ চুরি হয়ে যায়। আমরা অনেক আহাজারি করি, কিন্তু লাভ কি? পরের দিন তোমার আম্মুর ওই বান্ধবীর কল আসে, কান্নারত কণ্ঠে জানায় সে চোখে দেখতে পাচ্ছে না এবং ডাক্তারও বলে দিয়েছে এর কোনো চিকিৎসা নেই। আসলে কার মনে কি থাকে বোঝা বড় মুশকিল। মানুষের মন যে কত কলুষিত তাই ম্যাগনিফাইং গ্লাস না থাকলে বোঝাই যেত না। উনি স্বীকার করেছেন যে ম্যাগনিফাইং গ্লাসটি দিয়ে উনি ইচ্ছা পোষণ করেছিলেন যেন তোমার আম্মুর সব গহনা নষ্ট হয়ে যায়। ঠিক হয়েছিল তাই, কিন্তু কিসের বিনিময়ে তিনি এখন আর দেখতে পাচ্ছেন না, চোখ দিয়ে রক্ত পড়ছে। অতঃপর 2 দিন পর তার মর্মান্তিক মৃত্যু হয়। আমরা অনেক হুজুরকে এটা দেখাই, কেউ কোনো কিছু বলতে পারে না। শুধু একজন আলেম বলেন জাদুবিদ্যা সাধনাকালে ওই ডাকিনী বা ডাইনি মহিলা যেসব শয়তান জিন পালতো তারা সবাই এটার সাথে বেঁধে গেছে। মনে হয় 3-4 জন আছে এখানে। তাই যারাই তাদের মনে খারাপ ইচ্ছা পোষণ করত তাদের সকল খারাপ ইচ্ছাই এই জিনগুলো পূরণ করে দিত, কিন্তু বিনিময়ে তাদের জীবন কেড়ে নিত। এটা থেকে এই জিনগুলোকে সরানো যাবে না। সরানো হলে মানুষকে কুরবানি দিতে হবে, যা উচিত হবে না। আপনারা বরং এটা মাটির অনেক গভীরে পুঁতে রাখুন, তাহলেই হবে। কিন্তু আমি বেমালুম ভুলে গিয়েছিলাম এটার কথা। আজ তুই বের করলি, আজই আমি এটা মাটির নিচে পুঁতে ফেলবো। নীলাপু বেশ কিছুক্ষণ ম্যাগনিফাইং গ্লাসটি দেখলো, খালুর হাত থেকে নিয়ে তারপর একরাশ আতঙ্ক ভরা কণ্ঠে বলল, আসলে এটা থাকলে ভালোই হয়। আমাদের আশেপাশে কারা আমাদের বা অন্যদের ক্ষতি করতে চায় আমরা জেনে ফেলতে পারি। খালু বলল, এভাবে যদি সবার ক্ষেত্রেই জানার উপায় থাকতো তাহলে দুনিয়াটায় চলা বড় কঠিন হয়ে যেত। সম্পর্ক রক্ষার খাতিরে কিছু জিনিস না জানাই ভালো। এই বলে আমার বন্ধু সিয়াম তার খালার পরিবারে ঘটা ঘটনা শেষ করলো। জানি ঘটনাটা বড়, তবে ভালো লাগলে শেয়ার করবেন, অনুরোধ রইল। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ঘটনাটি সিলেক্ট হলে জানাবেন। নুসরাত, ঢাকা ক্যান্টনমেন্ট। এরপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন, যেটা আমরা শেয়ার করছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আগামীতেও আপনার ঘটনা পাবো। যারা এতক্ষণ পর্যন্ত শুনলেন ঘটনাটি, যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন বন্ধুর সাথে, পরিচিত যারা আছে তাদের সবার সাথে। আপনারা নিশ্চয়ই জানেন আগামী 14ই ফেব্রুয়ারি ভূত.com-এর বার্থডে, এবং আমরা সেই উপলক্ষে চাই 2 মিলিয়নের একটা বিরাট পরিবার হতে। যদি আপনারা পাশে থাকেন অবশ্যই আমাদের সেই ইচ্ছা বা আমাদের সেই স্বপ্ন পূরণ হবে। এবং যারা ঘটনা পাঠাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আরও ঘটনা পাঠাতে চান আপনারা নিশ্চয়ই আমাদের ইমেল অ্যাড্রেসটি জানেন। তারপর আমি আরও একবার শেয়ার করছি, russell.booth.com@bhot.com। স্পেলিংটি বলে দিচ্ছি, russell.BHOOT.com@gmail.com। আপনারা ঘটনা পাঠাবেন, আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।